টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, পাহাড় ধসের শঙ্কায় হাজারো মানুষ, বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা। খুলনা সহ উপকূলের ৩ জেলায় ঝুঁকিপূর্ণ প্রায় ১০০ কিলোমিটার বাঁধ, দুশ্চিন্তায় হাজারো মানুষ। সেনাবাহিনী গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী, জাতীয় সংকটে গৌরবময় ভূমিকার প্রশংসা। আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শারিয়ার। টানা ভারী বর্ষণে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম সহ ৩ পার্বত্য জেলা, পাহাড় ধসের শঙ্কায় চরম ঝুঁকিতে হাজারো মানুষ। চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, পাঁচলাই সহ বিভিন্ন এলাকায় জমেছে হাঁটু থেকে কোমর সমান পানি, ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে পানি নামানোর চেষ্টা করছে সেনাবাহিনী। ধসে গেছে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার একটি সড়কের একাংশ। ভারী বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মাতামুহুরী নদীর পানি। এতে প্লাবিত হয়েছে বান্দরবানের লামা ও আলীকদমের নিচু এলাকা। বান্দরবান বালাঘাটা সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। সাঙ্গু নদীর স্রোত বেড়ে যাওয়ায় থানচির, তিন্দু, রেমাক্রি ও নাফাকুম পর্যটন এলাকায় আটকা পড়েছে শতাধিক পর্যটক। 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। রাঙামাটির বাঘাইছড়িতে ধসে পড়া গাছের চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নালাটা জাম হয়ে রয়েছে দেখে মনে হয় পানিটা আটকে গেছে গিয়া। আমরা কোনো সময় পানিটা দেখছি না, ব্যাপারে নতুন দেখলাম। খাবারের পানি বা মনে এখন বাসার নিচেও পানি, আর এখন লাইনের পানি যা থাকবে এগুলো তো সবগুলো থাকবে ময়লা। বাসার থেকে বেরোতে পারতেছি না, আমাদের ব্যবসা বাণিজ্য লস, দুদিন অনেক টাকা লস, আমাদের মাল অর্ধেক বেশি নিয়ে গেছে। অনেকের বিদ্যুতের মিটারগুলো পানির নিচে চলে যাচ্ছে, যেটার ফলে আমাদের হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভারী বৃষ্টি অব্যাহত আছে পার্বত্য জেলার রাঙ্গামাটিতেও। গাছ চাপায় লক্ষ্মীবিলাস চাকমা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন বৃষ্টি হলেও সোমবার সন্ধ্যা থেকে ভারী বর্ষণ শুরু হয় রাঙ্গামাটিতে। সকালে মৃত গাছের গোড়া পরিষ্কার করতে গেলে গাছটি ভেঙে পড়ে লক্ষ্মীবিলাসের গায়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন, তবে এখনই সরে যেতে নারাজ বাসিন্দারা। দুপুরে কক্সবাজারের দৌলিয়ানগরে পাহাড় ধসে মারা গেছে নাসিমা আক্তার নামে এক নারী। আহত অবস্থায় উদ্ধার করা হয় তার স্বামীকে। নালাতে মানে করে দিতেছে পানিটা এদিকে যাওয়ার জন্য। তো দেখি তো এই যে এখানটা মানে গাছের উঠতে মানে খাম্বাতে একেবারে পড়ে গেছে। কারণ আমিও জানি না, হঠাৎ করে জানি যে আমার এই অবস্থা। নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব এবং প্রয়োজনীয় সহায়তার আমরা ব্যবস্থা করছি। উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন রাঙ্গামাটি থেকে সকল ধরনের সহযোগিতা আমরা করছি। পাহাড় ধসের আশঙ্কা রয়েছে এবং এরই প্রেক্ষিতে আমরা আমাদের যে লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্রটি রয়েছে আমাদের 6 নম্বর ওয়ার্ডে, সেটি পরিদর্শনে আছি এবং আমাদের এখানে এই মন্দিরের আশেপাশে এবং এই ওয়ার্ডে যে ঝুঁকিপূর্ণ বাসস্থানগুলো রয়েছে সেখানকার যারা অধিবাসী রয়েছে তাদেরকে আমরা আমাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। ভারী বৃষ্টি আর পাহাড় ধসের খবরাখবর জানাতে রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জিয়াউল হক। জিয়াউল হক, রাঙ্গামাটিতে ভারী বৃষ্টিতে মানুষজন ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে, তারা কি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে? এখনো পর্যন্ত আসলে সেভাবে মানে খুব আশাব্যঞ্জক বলা যাবে না। দুটি আশ্রয় কেন্দ্র এখন পর্যন্ত 120 বা 25 জনের মতো আশ্রয় নিয়েছে। আমি একটু দেখাতে চাই সরাসরি। আমি যে এলাকাটিতে এসেছি এটা বেদবিধি পোস্ট অফিস কলোনি। দেখতে পাচ্ছেন যে যেটি সকালবেলা এই এলাকাটিতে পাহাড় ধসে এই যে ঘর বাড়ির উপরে আসলে মাটি পড়ে গিয়েছিল এবং যারা পরিষ্কার করতে এসেছিলেন তারাও আসলে এক ধরনের ঝুঁকির মধ্যেই পড়েছিলেন। তবে আমি এইসব এলাকায় এখন মুহূর্তে যারা আপনারা কেন এত ঝুঁকি নিয়ে এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না? আসলে ভাই এখানে কথা হলো যে আশ্রয় কেন্দ্রে তো এই আমরা সমাজে আমি একজন সমাজের এই মেম্বার এখানে। আমরা অলরেডি আমরা সবাইকে এখানে মেকিং করে দিছি আশ্রয় কেন্দ্র যাওয়ার জন্য। তারপর যাচ্ছে না কেন এটা হচ্ছে যে ওনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা এটা সামাজিকভাবে ডিগ্রাড দিয়ে দিছি। 17 সালে কি এইসব এলাকা পাহাড় ধসে পড়ছে? জি 17 সালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশি মানুষ মারা গেছে এই এলাকায়।
তো এখন ও এটা আমি মনে করি এটা প্রশাসক ভাবে ব্যবস্থা নেওয়ার দরকার। কারণ যেমনটি বলছিলেন আসলে প্রশাসনের উদ্যোগ এই মুহূর্তে যদি জরুরিভাবে প্রশাসনের যদি উদ্যোগ গ্রহণ না করে তাহলে এইসব মানুষজন এখনো পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না। জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে রাঙ্গামাটি জেলায় 204টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যার মধ্যে 11টি আশ্রয়কেন্দ্র রাঙ্গামাটি পৌর এলাকায় রয়েছে। কিন্তু এইসব ঝুঁকিপূর্ণ এলাকা বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি এবং খোঁজ নিয়ে দেখেছি যে যেসব পাহাড়ের পাদদেশে যাদের ঘর বাড়ি রয়েছে বিভিন্ন জায়গায় পাহাড়গুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। এই এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা না ঘটলেও কিন্তু পাহাড়ের যে মাটি সেটা আসলে খুবই নরম হয়ে গিয়েছে। যদি রাতভর এভাবে বৃষ্টি হতে থাকে, যেভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মুষলধারায়, তাহলে আসলে রাতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। তবে স্থানীয় যে প্রতিটি গ্রামের আসলে সমাজ প্রধান রয়েছে, তারা বলছে তারা মাইকিং করছে। আমরা দেখেছি যে সকাল থেকে জেলা প্রশাসন মাইকিং করা হচ্ছে, ফায়ার সার্ভিস রয়েছে, রেড ক্রিসেন্ট রয়েছে, কিন্তু তারপরও স্থানীয় যারা রয়েছে ঝুঁকিপূর্ণ এলাকা তারা এখন পর্যন্ত তাদের ঘর বাড়ি ছেড়ে কোনোভাবেই তারা আশ্রয়কেন্দ্রে যেতে রাজি হচ্ছেন না। তারা একটি কথা বলছে, তারা এই ঘর বাড়ি যদি রেখে যায়, তাদের এখানে হাঁস মুরগি রয়েছে, গরু ছাগল অথবা ঘরের যে গুরুত্বপূর্ণ জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্র রয়েছে, তারা যদি আশ্রয়কেন্দ্রে চলে যায় তখন এগুলো দেখভাল করবে কে? শুধুমাত্র জিনিসপত্রের জন্যই তারা আসলে ঘর বাড়িতে এখন ঘর বাড়িগুলো কোনোভাবে তারা ছাড়তে রাজি হচ্ছেন না। তারা মনে করছেন যে তার জীবনের চেয়ে এই মুহূর্তে তাদের ঘর বাড়ির সম্পদগুলোকে তারা গুরুত্বপূর্ণ মনে করছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে যদি এভাবে মুষলধারে বৃষ্টি হতে থাকে তবে এইসব ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যদি মানুষ সরে না যায় শেষ পর্যন্ত বল প্রয়োগ করতে তারা বাধ্য হবেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছিল। এই ছিল আমার কাছ থেকে রাঙ্গামাটির সবশেষ তথ্য। জি, জিয়াউল হক, আপনাকে ধন্যবাদ। রাঙ্গামাটি থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন জিয়াউল হক। বান্দরবানে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছেন অন্তত 10,000 পরিবার, যা গড়ে উঠেছে পাহাড় কেটে কিংবা পাহাড়ের পাদদেশে। গত কয়েকদিনে টানা ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় উৎকণ্ঠায় কাটছে বাসিন্দাদের। প্রশাসন বলছে যে কোনো দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে আশ্রয়ে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। পাহাড় কেটে তৈরি করা হয়েছে ঘরবাড়ি, যেখানে বছরের পর বছর ধরে বসবাস অসংখ্য মানুষের। বর্ষা এলে তাদের মনে বাসা বাঁধে পাহাড় ধসের আতঙ্ক। বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রুমা, থানচি, রোয়াংছড়ি ও সদরসহ জেলার প্রায় সব এলাকাতেই একই চিত্র। সমতল ভূমির সংকটে কম দামে পাহাড়ি জমি কিনে কিংবা দখল করে সেখানে বসতি গড়ে তুলেছেন অনেক স্বল্প আয়ের পরিবার। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে জেলা প্রশাসন মাইকিং করলেও অনেকে বসত ভিটা ছেড়ে যেতে রাজি নন। রাস্তা নেই, অনেকে যাইবার রাস্তা অনেক যাইবার রাস্তা অনেক জ্বর ভরার যাওয়ার তো কোনো জায়গা নেই, আমাদের তো সমর্থ নেই যার জায়গা নিয়ে কিনে ঘর করার। যেটা আছে এটা নিয়ে তো যথেষ্ট থাকি, এরকম আর কি বই হলে তো থাকতে হবে, না হলে তো যাবো কোথায়। রাতে তো বিশেষ করে আমরা ঘুমাইও না পাহাড় ভাঙার কারণে, বইয়ে থাকি, বাচ্চা কাচ্চা আছে, দিন মজুরি করে খাই, তেমন জায়গা জমিনও নাই, এই কারণে পাহাড় আছি আর কি। কালকে পাহাড় ভাঙে পড়ছে, আজকেও পড়ছে, আজকে সকালে, কালকে রাত্রে ভাঙে পড়ছে। তবে পাহাড় ধসসহ সম্ভাব্য যে কোনো দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আবহাওয়া দপ্তর বলেছে যে আরো বৃষ্টিপাতটা বেশি হতে পারে, যদি এটা ঘটতেই থাকে তাহলে হয়তো আমাদের আরো বড় সিদ্ধান্তের দিকে যেতে হবে বা আরো বড় রকমের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে প্রশাসন এবং সাথে যত সরকারি দপ্তর আছে, এমনকি সিভিল সার্ভিস, সিভিল সার্জন থেকে শুরু করে হসপিটাল বা মসজিদগুলোতেও প্রচার প্রচারণা করা হচ্ছে। সকল সরকারি দপ্তর অ্যাওয়ার আছে এবং সবাই আসলে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। টানা বৃষ্টিপাতে সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় থানচির তিন্দু, রেমাক্রি ও নাফাখুম পর্যটন এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই নিরাপত্তার স্বার্থে নৌযান চলাচলে সতর্কতা জারি করেছে প্রশাসন। সরকারি তথ্য অনুযায়ী গত 10 বছরে বান্দরবানে পাহাড় ধসে অন্তত 105 জন মারা গেছে। সরকারি হিসেবে 5,756টি পরিবার পাহাড় ধসের উচ্চ ঝুঁকিতে থাকলেও বেসরকারি হিসেবে এই সংখ্যা 10,000-এর বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বান্দরবানের আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিনুল হাকিম, বান্দরবানের আবহাওয়া পরিস্থিতি এখন কেমন? এবং বলা হচ্ছে যে 10,000 পরিবার পাহাড়ে বা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তারা কি মানছেন কিনা বা তারা কি বলছেন? শাহনাজ, আসলে গত 3 দিনের যে টানা বর্ষণ এখন কিছুটা
কমছে আসলে, যদিও বা বলা যায় কখনো ভারী বর্ষণ, কখনো আবার থেমে থেমে প্রবল স্রোতের কারণে কিন্তু বান্দরবানের সাঙ্গু নদীর এবং মাতামরি নদীর যে পাহাড়ি ঢলের কারণে সেটি অনেকটা আসলে বিপদ সীমার খুব কাছাকাছি চলে এসেছিল, যার কারণে কিন্তু বান্দরবানের তানসির উপজেলায় রেমাক্রি এবং চিন্ডু নাফারকুম সহ বেশ কিছু পর্যটক আটকা পড়েছিল। এখন তানসির যে পাহাড়ের ঢল সেটি কমে আসার কারণে এবং বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে সেখান থেকে সেই সমস্ত পর্যটক গুলো বর্তমানে আসলে তানসির সদর হয়ে বান্দরবান সদরের দিকে আসলে উদ্দেশ্যে রওনা করেছে বলে আমাদেরকে স্থানীয় উপজেলা প্রশাসন জানিয়েছে। তবে যে বৃষ্টিপাত সেটি গতকালকে তুলনায় আজকে বৃষ্টিপাত অনেকটা কমেছে। গতকালকে যেখানে 24 ঘন্টায় 164 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, আজকে সেখানে 24 ঘন্টায় 149 মিলিমিটার বৃষ্টিপাত আসলে রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তবে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভায় ব্যাপক পরিমাণে মানুষ বসবাস করছে। তাদেরকে ঝুঁকি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে মাইকিং করা হচ্ছে, সচেতনতা বাড়ানো হচ্ছে তাদেরকে যাতে নিরাপদ আশ্রয়ে সরে আছে। কিন্তু তাদের যে যানমাল রয়েছে সেই বিভিন্ন আসবাবপত্রের তাগিদে কিন্তু তারা তাদের যে শেষ আশ্রয় সেটি ফিরে কোনোভাবে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে না, যার কারণে একটি ঝুঁকি থেকে যাচ্ছে বলছে আসলে প্রশাসন। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে বান্দরবানের যে সমস্ত মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে ঝুঁকি এড়িয়ে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি বান্দরবান তাদের জন্য 220টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ কমার কারণে লামা উপজেলার যে আলীকদমের লামা সড়কে যে পানি তলিয়ে যাওয়া নির্মাণ ছিল সেটি অনেকটা আসলে পানি নামতে শুরু করেছে এবং মানুষের যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে। তবে বান্দরবানের রুমা থেকে বগালেকের যে চুনচুকপাড়া সড়ক রয়েছে সেখানে ব্যাপক একটি পাহাড় ধসের কারণে সেই সমস্ত 1 কিলোমিটারের মতো সড়ক আসলে এখনো পর্যন্ত এক পাশ থেকে ওই পাশে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে ট্রান্সের সাথে যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সেটি এখন অনেকটা স্বাভাবিক হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে। পাশাপাশি বান্দরবানের যে এই বৃষ্টিপাত যদি সে এই পরিমাণে কমতে থাকে, ধীরে ধীরে কমতে থাকে, তাহলে বন্যা হওয়ার যে একটা সংখ্যা ছিল সেটা অনেকটা কমে যাবে এবং পাহাড় ধসের ঝুঁকি এড়াতে জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি বিভিন্ন পক্ষ থেকে আসলে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে শাহনাজ। জি, ইয়াসিনুল হাকিম, আপনাকে ধন্যবাদ। বান্দরবান থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন ইয়াসিনুল হাকিম। উপকূলে বর্ষা মানে শুধু বৃষ্টি নয়, বেড়িবাঁধ ভাঙনের শঙ্কাও। খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরায় প্রায় 100 কিলোমিটার বাঁধ এখন ঝুঁকিতে। নদীর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন হাজারো মানুষ। তাদের একটাই দাবি, টেকসই বেড়িবাঁধের। বেলাল হোসেন সজলের প্রতিবেদন, ছবি তুলেছেন জাকারিয়া তুষার। 4 দশক আগে নববধূ হয়ে ঝপঝুপিয়া নদীর পাড়ের এই ভিটায় এসেছিলেন নয়নতারা। ভেবেছিলেন এ মাটিতেই কেটে যাবে সারা জীবন, কিন্তু ভাঙন কেড়ে নিয়েছে তার ভিটে, স্মৃতি আর নিরাপদ জীবনের নিশ্চয়তা। খালি কয়েকে যে ঠাকুর ভাঙে যদি যাইস তা রাত্রি নিয়ে যাবি, আমরা যেন কেউ বাঁচিয়ে না থাই সেইভাবে নিয়ে যাইস, আমরা যাবো কোন। ভদ্রা নদীর তীরেও একই চিত্র। 60 আবুল কালাম গাজী জীবনের বেশিরভাগ সময় দেখেছেন ভাঙন আর জোয়ারের সাথে মানুষের লড়াই। এই অঞ্চলে গরিব লোকের খুব কষ্টের জীবনযাপন করতে হয়। বর্ষা শুরু হতেই আবারও বেড়েছে উপকূলে বেড়িবাঁধ ভাঙনের শঙ্কা। খুলনার দাকক, পাইকগাছা ও কয়রার প্রায় 40 কিলোমিটার এবং বাগেরহাট ও সাতক্ষীরার আরও প্রায় 60 কিলোমিটার বেড়িবাঁধ এখন ঝুঁকিপূর্ণ। আমি যে বেড়িবাঁধটির উপর দিয়ে হাঁটছি সেটি শুধু মাটি আর ইটের একটি কাঠামো নয়, এটাই হাজারো উপকূলবাসীর শেষ নিরাপত্তা প্রাচীর। কিন্তু বর্ষা শুরুতেই সেই প্রাচীর আজ ভাঙনের মুখে। প্রতিটি জোয়ারের ঢেউ যেন নতুন করে লিখে দিচ্ছে দুর্যোগের পূর্বাভাস। বছরের পর বছর সংস্কারের প্রতিশ্রুতি মিললেও স্থায়ী সমাধান আজও অধরা। নাগরিক নেতাদের মতে বারবার মেরামতের বদলে প্রয়োজন টেকসই বেড়িবাঁধ। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে জরুরি সংস্কারের পাশাপাশি চলছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সরকার বা পলিসি মেকার যারা রয়েছেন তাদের দরকার এই পুরো বেড়িবাঁধটাকে একটা পলিসির আওতায় এনে একটা স্থায়ীভাবে যদি টেকসই বেড়িবাঁধ করা যায় তাহলেই কেবলমাত্র এই সমস্যার সমাধান সম্ভব বা এটার থেকে রক্ষা পাওয়া সম্ভব। ক্রমান্বয়ে আমরা জিওবির অর্থায়নে, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে, এডিবির অর্থায়নে আমরা এগুলা পুনর্বাসন করতেছি। এছাড়াও আমরা এই যে বাঁধের যে ঝুঁকিপূর্ণ অংশগুলো অনন্য রাজস্ব বাজেট প্লাস আমাদের আপৎকালীন জরুরি কাজের মাধ্যমে আমরা মেরামত করার চেষ্টা করতেছি।
খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 2027 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 1982 কিলোমিটারই মাটির। ফলে বর্ষা এলেই ভাঙনের শঙ্কায় অনিশ্চয়তায় দিন কাটে উপকূলের হাজারো মানুষের। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনে আজমিরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় যান তিনি। সেখানে প্রধানমন্ত্রী ফার্মবেজ, রেড মহড়া, যুদ্ধ কৌশল এবং সেনা সদস্যদের বাস্তবধর্মী প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। এছাড়া মহড়ায় অংশ নেয়া সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় সেনাবাহিনীতে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং বাহিনীর সাফল্য কামনা করেন। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইলে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করেছে এনসিপি। এ নিয়ে খবরাখবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মাসুদ রানা। মাসুদ রানা, আজ সেখানে এনসিপির পদযাত্রা এবং সমাবেশের কি অবস্থা? সমাবেশে এনসিপির নেতারা কি বলছেন? শাহনাজ, কিছুক্ষণ আগেই কিন্তু আমি যে স্টেজে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু জুলাই সনদে যে পথযাত্রা এবং পথসভার যে স্টেজ, এটি টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালতলা এলাকায়। কিছুক্ষণ আগে কিন্তু এই পথসভা এটি কিন্তু শেষ হয়েছে। এই কেন্দ্রীয় যে এনসিপি নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু ইতিমধ্যেই এখান থেকে টাঙ্গাইল সদরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মূলত আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু আজ এই বিকেল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং এখনো বৃষ্টি চলমান রয়েছে। এই বৃষ্টির মধ্যেই কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে আসেন এবং এই সখীপুরের যে পেট্রোল পাম্পটি রয়েছে সেখান থেকে এই তালতলা মোড় পর্যন্ত পদযাত্রা করেন। মূলত এই জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 36 দিন ব্যাপী 64 জেলায় পদযাত্রা ও পথসভার কর্মসূচির ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কর্মসূচির প্রথম দিনে গাজীপুর থেকে এই জুলাই পদযাত্রা শুরু হয় এবং আজকে দ্বিতীয় দিনে এই বিকেলে 3:30টার দিকে কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দ তাদের এই সখীপুরে আসার কথা ছিল, কিন্তু বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু তারা 4টার পরে এই উপজেলাতে আসেন এবং পরবর্তী সময়ে তারা এই পদযাত্রা শেষে এই যে তালতলা চত্বর এখানে এসে তারা কিন্তু এই পথসভা করেন এবং পরবর্তী সময়ে এখানে নাহিদ ইসলাম এমপি, যিনি এনসিপির আহ্বায়ক, এবং মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম, তারা কিন্তু এখানে বক্তব্য দেন। এখানে তারা 5টি বিষয়ের উপরে কথা বলেন এবং তাদের মুখ্য বিষয় ছিল যে এই বাংলাদেশের যে সমসাময়িক যে বিষয়গুলো, এই বিদ্যুৎ বিভ্রাট এবং জুলাই সনদ বাস্তবায়ন সহ এই 5টি তারা দাবি এখানে তারা তুলেছেন এবং তারা আরো সরকারের সহ বিভিন্ন দলকে হুঁশিয়ারি করেছেন যে আওয়ামী লীগের মতো যদি একতান্ত্রিক কোনো ধরনের রাজনীতি তৈরি হয় বা একক সরকার গঠনে একক নিয়ন্ত্রণ কোনো কিছু তৈরি হয়, তাহলে কিন্তু তারা আবার সেই আওয়ামী লীগের যে এরকম পতন হয়েছে সেই পতনের তারা আবার ডাক দিবেন। এই ছিল এনসিপি নেতৃবৃন্দ তাদের মূল বক্তব্য। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ। ধন্যবাদ। টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা ও সমাবেশ নিয়ে জানাচ্ছিলেন মাসুদ রানা। বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এই নিয়ে খবরাখবর জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন মিন্টু। আনোয়ার হোসেন মিন্টু, জামালপুরে ডেঙ্গুর প্রকোপ এখন কেমন, আর হাসপাতালে কতজন রোগী ভর্তি আছেন? শাহনাজ, জামালপুরে যে হামিয়ার প্রাদুর্ভাবের পাশাপাশি কিন্তু ডেঙ্গুও চোখ রাঙাচ্ছে। এই জেলায় ডেঙ্গু এখনো খুব বেশি একটা প্রভাব বিস্তার করতে না পারলেও ডেঙ্গুর যে উপসর্গ তা নিয়ে কিন্তু প্রায় দিনই হাসপাতালে রোগী আসছে, ভর্তি হচ্ছে, আবার অনেকে কিন্তু বহির্বিভাগ থেকে চিকিৎসাপত্র নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। শাহনাজ, জেলা স্বাস্থ্য বিভাগ যেমনটি জানিয়েছে যে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 24 জন ডেঙ্গু রোগী জামালপুর জেলা হাসপাতাল থেকে তারা ভর্তি হয়ে তারা চিকিৎসা নিয়ে কিন্তু সুস্থ হয়ে শতাধিক রোগী। হাসপাতালের একটি সূত্রে জানিয়েছেন যে এই যে জামালপুর জেলা হাসপাতাল, এই জেলায় যে ডেঙ্গু আক্রান্ত রোগীর যে সঠিক পরিসংখ্যান বা তথ্য তা কিন্তু এই জামালপুর জেলা স্বাস্থ্য বিভাগের কাছে নেই। কারণ জানিয়েছে যে এই জামালপুর জেলা হাসপাতালটি এই জেলার 26 লাখ লোকের স্বাস্থ্য সেবার একমাত্র ঘটনাস্থল হলেও এই জামালপুর হাসপাতালের যে আইসিইউ ইউনিটটি বেশিদিন যাবৎ তালাবদ্ধ রয়েছে। তাছাড়া এই রোগী এই হাসপাতালে ভর্তিকৃত কোনো ডেঙ্গু রোগীর যদি প্লাটিলেট পেয়ে যায়, সেই প্লাটিলেট দেওয়ার ব্যবস্থা কিন্তু এই হাসপাতালে নেই। ফলে
ডেঙ্গু আক্রান্ত বিশেষজ্ঞ রোগী কিন্তু চলে যাচ্ছে ময়মনসিংহ বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে। আর জামালপুরের সিভিল সার্জন ডাক্তার আইজুল যেমনটি জানিয়েছেন যে টানা জ্বর বা ডেঙ্গু উপসর্গ নিয়ে যদি হাসপাতালে ভর্তি হয়। জি, আনোয়ার হোসেন মিন্টু, আপনাকে ধন্যবাদ। জামালপুর থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আনোয়ার হোসেন মিন্টু। দেশে 4 জেলায় সড়কে প্রাণ ছড়ল 8 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে দুপুরে জয়পুরহাট থেকে 5 বিবি যাচ্ছিল একটি ট্রাক ও অটোরিকশা। বনখুর ওয়াবদা মোড়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটোরিকশা চালক ও এক নারী নিহত হন। 6 জনকে উদ্ধার করে পাঠানো হয় জেলা সদর হাসপাতালে, সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় আরও একজনের। দিনাজপুরের বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মারা যান মা ও ছেলে। খুলনার 0 পয়েন্টে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে 2 জনের। আর কুমিল্লাতে বিকল ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হন এক যাত্রী। গাজীপুরের শ্রীপুরে হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কালার অ্যান্ড কোম্পানি নামে একটি কারখানার অর্ধ শতাধিক শ্রমিক। তারা জানিয়েছেন সকালে প্রতিদিনের মতো কাজে যোগ দেন তারা। কিছুক্ষণ পরে 5ম তলার সুইং বিভাগে একে একে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। মাথা ঘোরানো, পেটে ব্যথা ও বমি ভাব নিয়ে হাসপাতালে ভর্তি হন তারা। শ্রমিকদের উন্নত চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। গত জুন মাসে এই কারখানায় অসুস্থ হয়ে মারা যান এক নারী শ্রমিক। এবার প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। তাই গাইবান্ধে আনন্দ মিছিল করছে আলবিসেলেস্তের ভক্তরা। এই নিয়ে খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান মামুন। আসাদুজ্জামান মামুন, আর্জেন্টাইন ভক্তরা কি করছেন এবং কি বলছেন আজকের খেলা নিয়ে? হ্যাঁ শাহনাজ, আমি আছি গাইবান্ধা পৌরসভার চত্বর এলাকায় রয়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গাইবান্ধায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু সমর্থকরা এখনো এসে পৌঁছাতে পারে নাই, অনেকে আসছেন। তবে বেলা 3টা থেকে কিন্তু গাইবান্ধায় মুষলধারে বৃষ্টি হয়েছে, এই জন্য কিন্তু এখানে আর্জেন্টাইনের সমর্থকরা এখনো ওইভাবে সমবেত হচ্ছে না। তবে এক এক করে 2-4 জন করে কিন্তু সমবেত হচ্ছে। তারা গাইবান্ধা শহরে বিক্ষোভ মানে আনন্দ মিছিল বের করবে। তো এই মিছিলের পরে কিন্তু তারা কিন্তু জানিয়ে দিবে যে তাদের মানে জোটটা কতটুকু। তো আমি এই মুহূর্তে একজন আর্জেন্টাইন সমর্থকের কাছে জানবো যে আমি জানতে চাই যে আসলে আপনারা কতটুকু জয়ের ব্যাপারে আশাবাদী বা কি চাচ্ছেন আপনারা? আজ আমাদের খেলা আছে রাত 10টায়। ইনশাল্লাহ মিশরকে আমরা হারিয়ে জয়লাভ করব এবং বাংলাদেশ সহ বিশ্বের সবার কাছে আমরা এটা তুলে ধরবো যে আমরাই সেরা। আর বিশ্বে একমাত্র একটাই দল, সেটা আর্জেন্টিনা। আর আর্জেন্টিনার বাইরে কোনো দল ভালো খেলে না এবং কাপও নিতে পারবে না। ইনশাল্লাহ আমরা এবার কাপ নিব, আমরা আশাবাদী এবং মিশরকে আমরা 7 আপ খাওয়াবো আজকে ইনশাল্লাহ। তো শুনলেন যে তারা কিন্তু বলছে জয়ের ব্যাপারে আশাবাদী। আমি আরেকজনের সাথে কথা বলবো, যে জানতে চাই যে আপনি কি আপনারা জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী বা কি চাচ্ছেন আপনারা? কি হবেন, বিশ্বকাপ জয় হবেন কিনা? ইনশাল্লাহ অবশ্যই তো আমরা আশাবাদী যে এবারও আমাদের লিওনেল মেসি আমাদের ওয়ার্ল্ড কাপটাকে ধরে রাখবে। আর সব থেকে বড় বিষয় আমাদের জাদুকর মেসি আছে, অসম্ভবকে সম্ভব করাই মেসির কাজ। আর আর্জেন্টিনা অবশ্যই জয় হবে এবং আমরাই সেরা, এটা আমরা সব সময় দেখাইছি এবং আমরা দেখাবো। আচ্ছা, আমরা আসলে কত গোলে জিতবেন বলে আশা করছি? আমরা মিশরকে আমরা ইনশাল্লাহ আমরা 2 গোলে হারাবো, এটা আমরা আশাবাদী আর কি। আমরা 2 গোল দেবো আর কি। আমাদের শুনলেন যে আসলে তারা মিশরকে 2 গোলে হারিয়ে জয়লাভ করবে। তবে যদি আশা করছে যে তারা যদি এই বিশ্বকাপের আজকের মিশরকে হারাতে পারে তাহলে কিন্তু এই আর্জেন্টিনা স্বপ্নের বিশ্বকাপের আরেক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছে। জি, আসাদুজ্জামান মামুন। আর্জেন্টিনা এবং মিশর খেলা নিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল করেছে আলবিসেলেস্তের ভক্তরা। এই নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন আসাদুজ্জামান মামুন। মুন্সিগঞ্জের গজারিয়ায় রাস্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তাদের সাথে অংশ নিয়েছেন প্রয়াত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের বাবা মা। সকালে ভবেরচরে আবদুল্লাপুর পুরান বাউশিয়া সড়কে এই মানববন্ধন হয়, পরে বের করা হয় বিক্ষোভ মিছিল। স্থানীয়রা জানিয়েছেন আবদুল্লাপুর গ্রামের 2টি পরিবারের স্বেচ্ছাচারিতায় শেষ হয়নি রাস্তা নির্মাণ কাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত পরিবার।
কালিনা কায়সারের বাবা কায়সার হামিদ জানিয়েছেন, এ এলাকায় তার শ্বশুর বাড়ি। রাস্তার কাজ বন্ধ থাকে, বাড়িতে যাতায়াতের সমস্যায় পড়ছেন প্রতিনিয়ত। দাবি জানিয়েছেন দ্রুত জায়গা ছেড়ে দেয়ার। এবার 1 মিনিটে দেশের আরো কিছু খবর। টাঙ্গাইলে নারী ধর্ষণ মামলায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত, তাদের অর্থদণ্ড দেয়া হয়। রাজবাড়ীতে 6 বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার, আসামিকে পাঠানো হয়েছে কারাগারে। ব্রাহ্মণবাড়িয়ায় উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে জখম, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। কুষ্টিয়াতে সাংবাদিক রুবেল হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে, এতে যোগ দিয়েছেন জেলার গণমাধ্যম কর্মীরা। দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা সহ 5 জন গ্রেপ্তার, পরে পাঠানো হয় কারাগারে। এ ছিল দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।